বিষয় তাহলে স্পষ্ট হচ্ছে, এই যে বাংলাদেশের ঘটনা আপনি বারংবার করে বলছেন আমাদের দিকে আঙুল তুলছেন, জানি না কেন, কি কারণে, কি শত্রুতা আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু এই যে বারংবার আমাদের দিকে আঙুল তুলছেন, যে ছবিগুলো আপনারা দেখতে পেলেন শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয়, তার পাশাপাশি যেই জায়গাগুলো ছবিগুলো দেখালাম, এখনো পর্যন্ত আমার পেছনে সেই ছবিগুলো চলছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, কিছু তো একটা ওখানে কাজ করছে, কোনো একটা শক্তি কাজ করছে, যারা মূলত এই গোটা বিষয়টাকে একেবারে অন্য একটা সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কোনো না কোনোভাবে হয়তো ভারতকে আরো বেশি চাপে ফেলবার চেষ্টা করছে, যার কারণে বলতে পারেন যে কিছুটা হলেও হয়তো সাফারার হতে হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদেরকে, সেখানকার আওয়ামী লীগ অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ব্যাকফুটে রয়েছেন যে রাজনৈতিক দল, তাদের সাপোর্টারকে বিভিন্ন সময় হাসিনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি, তার সন্তানের বক্তব্য, তার ছেলের বক্তব্য, জয় সাহেবের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, তারপরেও কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটছে। রাজাগোপাল দা এবং দীপ্তিমানদার কথা অনুযায়ী সেটাকেও যদি ধরা যায় তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে এটার সাথে হিন্দু মুসলমানের লড়াইয়ের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ একটা সরকারের একটা ক্ষমতা পাওয়ার একটা লড়াই। তো এখান থেকে পরিষ্কার, অর্থাৎ যে জিনিসটাকে আলাদা করে দেখানো হচ্ছে যে হিন্দুদের, শুধু হিন্দুদের উপরে করা হচ্ছে, শুধু হিন্দু নয়, আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলমান উভয় সবাই সংকটে, মানে শুধু যে হিন্দুদের উপরেই করা হচ্ছে এটা নয়। তবে হ্যাঁ, হিন্দুরা যে দাবি করছে, ওখানকার মাইনরিটিসরা যে দাবি করছে সেই দাবিটা অবশ্যই করা উচিত এবং সরকার সেখানে তাদের যেহেতু ভোটার, তারা সেখানকার সরকারের উচিত তাদের সেগুলো অ্যাকসেপ্ট করে নিয়ে তাদের সেই সুযোগ সুবিধা যা যা চাইছে সেগুলোকে পূরণ করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ভারত সরকারের ক্ষেত্রে আমরা 1971 সালে যখন দেখেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় যখন এরকম ভয়ঙ্কর একটা সংকট বাংলাদেশে এসেছিল, তখন ইন্দিরা গান্ধীকে পার্ট টাইম তাদেরকে এখানে একটা শর্ট একটা ভিসা দেওয়া হয়েছিল যে যতদিন এই যুদ্ধকালীন পরিস্থিতি থাকছে তোমরা ভারতে এসে আশ্রয় নাও এবং ওই দেশে যুদ্ধ থেমে গেলে তোমরা ফেরত যাও। কিন্তু আমরা এখানে এই 2024-এ আমরা দেখলাম এই আমাদের ভারতবর্ষ থেকে কোনো রকম হিন্দুদের রক্ষা করার জন্য বা হিন্দুদের আশ্রয়ের জন্য আমাদের ভারত সরকার কোনোভাবে হিন্দুদের জন্য সেরকম কোনো পদক্ষেপ আপনারা নেননি। 2000 কত সাল বলেন? 1971 সালে এটা হয়েছিল, যখন ওই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন ইন্দিরা গান্ধী একটা নোটিফিকেশন করেছিল যেখানে যে ওপার বাংলা, মানে ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল কিন্তু বর্তমানের সময় হয়নি, বর্তমান সময় হচ্ছে না, মাইনরিটির জন্য এই সরকার কোনো পদক্ষেপ নেয়নি। প্রথম কথা হচ্ছে একটা সম্পূর্ণ স্বতন্ত্র রাষ্ট্রের বিষয়, সেখানে যদি হিন্দু 1,31,00,000 আছে তাদেরকে যদি এই সরকার দরজা খুলে দেয় তাহলে তো স্বাভাবিকভাবে ওই রাষ্ট্রে আরও বেশি অরাজকতা বেড়ে যাবে। আজকের দিনে রাজুবাবুর জানা নেই যে এই যে বাংলাদেশের যে শাসক দল, প্রাক্তন শাসক দল, তাদের সমস্ত এমপি এবং মন্ত্রীরা এবং তাদের প্রধান, তারা এই আমাদের রাষ্ট্রেই অবস্থান করছে, আমাদের রাষ্ট্রই তার নিরাপত্তা দিয়েছে। একদমই তাই। এটা রাজুবাবু জানা নেই। এখন আমি শুভেন্দু দা তো বলছে, শুভেন্দু অধিকারী বলছে যে 1 কোটি হিন্দুকে এখানে আশ্রয় দেওয়া হোক, তিনি দাবি জানিয়ে চিঠি করছে। আপনি বলছেন আমি একটা জিনিস রাজু সমস্যা থেকে বেরোতে পারছে না। প্রথম কথা হচ্ছে এই 1,31,00,000 হিন্দুর মধ্যে ওখানে তো আন্দোলন করছে 70 লক্ষ লোক একসঙ্গে নেমেছে, চট্টগ্রামে 7 লক্ষ লোক একসঙ্গে নেমেছে, তারা বলছে আমরা এই রাষ্ট্রে থাকবো, আমাদের জন্য পৃথক আইন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে, মন্ত্রক করতে হবে, তারা লড়ে থাকতে চাইছে। আর তুমি বলছো তাদেরকে ডেকে ভারতবর্ষে আশ্রয় দাও। সেই রকম পরিস্থিতি হলে আমি বলছি সেই রকম পরিস্থিতি হলে কেন হবে না? তুমি নিশ্চিত থাকো দাঁড়িয়ে রয়েছে, আমি রিপাবলিক বাংলার ভারত সরকার অনেক বেশি শক্তিশালী, খবরে দেখেছি ভারত সরকার অনেক বেশি যে নদীর ওপারে ভারত সরকার অনেক বেশি শক্তিশালী, এই দেশে প্রবেশ করার জন্য সেখানে বর্ডার খোলা হচ্ছে না, অর্থাৎ না বর্ডার খুলে সবাইকে আশ্রয় দিতে এক মুখে দু কথা কেন বলছেন? একবার বলছেন যে প্রয়োজন হলে বলা হয়েছে, প্রয়োজনটা হবে তারা মারা গেলে শুভেন্দু অধিকারী প্রয়োজন হলে বলা হয়েছে না। এক মিনিট, একটা তথ্য আমি দিয়ে দিচ্ছি রাজু, একটা মিনিট, ক্ষতি হওয়ার পরে প্রয়োজনটা না, একটা জিনিস তুমি শোনো, সেটা হচ্ছে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেননি তার আগে এই হিন্দুদের উপর অত্যাচারকে বলেছিলেন যে ফ্রিডম অফ এক্সপ্রেশন। অথচ নরেন্দ্র মোদী যেদিনকে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে যখন নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা সঙ্গে এই বার্তাটা দিলেন যে হিন্দুদের উপর অত্যাচার ভারত সরকার ঠিকভাবে মেনে নেবে না, তখন কিন্তু মোহাম্মদ ইউনূসের বক্তব্য চেঞ্জ হয়ে গেল। তিনি তখন স্বীকার করলেন যে হিন্দু বৌদ্ধ সহ সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। এবং আমি আজকের দিনে বলছি, আজকের দিনে যে খবর হয়েছে না বন্ধ এখন অনেক তুলনামূলক হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ সেনাবাহিনী সমস্ত জায়গায় ক্যাম্প করেছে, 27খানা থানা খুলেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। নতুন সরকার নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পরে
চেষ্টা করছে, এটা নিয়ে আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই। অবশ্যই, আরে ভারতবর্ষ একটা শক্তিধর রাষ্ট্র, আর কিছু ভারতবর্ষ একটা শক্তিধর রাষ্ট্র, তার বক্তব্যের দাম নেই, কিছু নেই, শুধু তার বক্তব্যে, তার প্রধানমন্ত্রী বক্তব্যের দাম নেই। তোমার মানুষগুলো মারা যাচ্ছে, আরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ন্যূনতম ধারণা থাকলে রাজু এই কথা বলতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ন্যূনতম ধারণা থাকলে এই কথা বলতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই উপমহাদেশের ক্ষেত্রে কত বড় গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের এই ধারণা থাকলে এই কথা বলতে পারে। ভারতবর্ষে শরণার্থী বলে কোনো শব্দ হয় না, আন্তর্জাতিক সম্বন্ধে যথেষ্ট আইডিয়া আছে, কোনো শরণার্থী বলে হয় না, কিন্তু ইন্দিরা গান্ধীর সময় স্পেশাল নোটিফিকেশন করে করা হয়েছিল টেম্পোরারি, তখন পরিস্থিতি আলাদা ছিল জন্য। এখনকার যে পরিস্থিতি, ওখানকার হিন্দুরা যে লড়াই দিচ্ছেন, সেই লড়াইকে আমরা সম্মান করি, সেই লড়াইয়ের পাশে আমরা দাঁড়াবো। তার মানে এই নয় ভারতবর্ষের সীমান্ত উন্মুক্ত করে সবাই রাজনীতি করার জন্য। শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন, কথাটা মিসলিড করবেন না। শুভেন্দু অধিকারী বলেছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এটা আন্তর্জাতিক বিষয়, আমাকে যদি বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরজা খোলা। না, কোনোভাবে একটা অঙ্গরাজ্যের কেউ অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এরকম ভাবে ওপেনলি বলতে পারেন না। দরজা খোলা, উনি প্রয়োজনে 1 কোটি হিন্দুকে আশ্রয় দাও, প্রয়োজন কথাটা বলেছেন। না না না, উনি তো বলছেন তো যেটা আন্তর্জাতিক বিষয়, আমাদের কিছু বলার নাই, কিন্তু হঠাৎ বিএসএফ যদি পারমিট করে তাহলে এখানে আশ্রয় দেবে, ওনার দরজা খোলা। সেটা রাজাগোপাল বাবু একটু বক্তব্য নিন। রাজবাবু একটু বক্তব্য নিন। আমি রাজুর কথা শুনলাম, ব্যাপারটা হচ্ছে যে ও যেটা বলতে চাইছে, এখনকার যারা কেন্দ্রীয় সরকার তারা নাকি হিন্দুদের মানে বিশেষ করে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশ বা পার্শ্ববর্তী রাজ্যে, তাদের জন্য এখনকার ভারত সরকার কিছু করেনি, যা করেছিল একমাত্র ইন্দিরা গান্ধী, এইটুকু যা আমি বুঝলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিএএ আইন যেটা তৈরি হয়েছে সেটা তো লক্ষ্যই তাই, একটা গাইড ডেডলাইনের আগে যারা এসছে সমস্ত মানে মাইনরিটিস, যারা অন্য দেশে মাইনরিটিস, হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, তাদেরকে ভারতবর্ষে মর্যাদার সঙ্গে গ্রহণ করা। কিন্তু সেই আইনটাকে ওরা বলছে মানব না। তারপরে আমি বলি, রাজু অনেক বলেছে, আমি বলবে, আমি নিশ্চয়ই বলবো, আমি তো আপনার কথা একটা করি না। ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলে উঠলেন রাষ্ট্রসংঘে নিয়ম আছে, যারা চলে আসবে নিতে হবে। রাষ্ট্রসংঘ অনেক কিছু বলে, কিন্তু সেটা যতক্ষণ না সে দেশে আইন মোতাবেক কিছু হচ্ছে তখন কথা বলা যায় না, বুঝেছেন? আমাদের দেশে যে চলে আসবে তাকে আমরা গ্রহণ করে নেবো, এই ধরনের কোন আইন এখন আমরা তৈরি করি। সেই আইনে একটা দিনে রাজাগোপাল দা বলছে সিএটা নাকি নাগরিকত্ব দেওয়ার আইন। এই সিএতে স্পষ্টভাবে লেখা আছে, আমার কাছে লিঙ্ক আছে, এখনই সবাইকে দিয়ে দেবো এখানে, বা আপনারা যারা এখানে টিভি দেখছেন তারাও মোবাইলে সার্চ করে দেখুন। সিএতে বলা হচ্ছে শুধুমাত্র যারা 2014 31 ডিসেম্বরের আগে 3টে দেশ থেকে 6টা কমিউনিটি এসেছে ধর্মীয় অত্যাচারের কারণে, এবং আসার পরে যারা RRFO রিজিওনাল রেজিস্টার্ড ফরেনার অফিস এসে আবেদন করেছে, শিখ শেল্টার চেয়েছে, শুধুমাত্র তারা LTV পেয়েছে, লং টাইম ভিসা পেয়েছে, তারাই শুধু সিএতে এফেক্টে, তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। আর সেই সংখ্যাটা হলো ভারতবর্ষে 31,313 জন মাত্র, আর বাংলায় হলো মাত্র 216 জন। এর বেশি সিএতে আপনাদের বিরোধিতা কেন ছিল? না, আমরা এই জন্য বিরোধিতা করছি, সকলের জন্য নয়, মাত্র এই বাংলায় কি মাত্র 216 জন আমাদের ওপার বাংলার লোক রয়েছে, সময় একদম কম, সেখানে মাত্র 216 জন এখানে আবেদন করতে পারে। প্রথম কথা হচ্ছে সিএ এর প্রেক্ষাপটটা অনেক বড়, রাজুর এই একটা কথাতে শেষ হবে না। আমি শুধু একটা কথা বলতে পারি যে বাংলাদেশের যে সংকট, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তথাকথিত ওখানকার যে সমস্ত রাজনৈতিক দলের লিডাররা আছেন শাসক দলে, তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা ইমিডিয়েট বন্ধ করা উচিত। এবং এই পশ্চিমবঙ্গের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, ভারতবর্ষের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলকে এক হয়ে লড়া উচিত। হ্যাঁ, এই যদি আমরা এক না হয়ে বিভেদকামী যে বক্তব্য, যে ধরনের বক্তব্য রাজু রাখছে, সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে ঠিক হবে না। ঠিক তাই, অর্থাৎ এক কথা বলতে গেলে প্রত্যেকে এক হয়ে এর প্রতিবাদ করা উচিত। এই বার্তায় কিন্তু উঠে আসলো কোন রকমের কোনো বিভেদকামী মন্তব্য যেন না আসে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির পক্ষ থেকে। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাই যারা উপস্থিত ছিলেন, অতিথিরা আপনাদের প্রত্যেকে। এবং একই সঙ্গে এই বাংলাদেশের পরিস্থিতির দিকে লাগাতার আমরা নজর রাখবো, ঠিক তার পাশাপাশি এই রাজ্যে যে তোলপাড় পড়ে যাওয়া ঘটনা, অর্থাৎ NRSA হাসপাতাল, আপনারা জানেন
আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, মাফ করবেন, সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত আরো বেশ কিছু ব্রেকিং এই মুহূর্তে আসছে। আরজিকর অভয়াকে ধর্ষণ এবং খুন এবং আরজিকরের ঘটনার প্রতিবাদ বিচার চেয়ে আজ থেকে সব মেডিকেল কলেজে সেখানে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন, আর এতেই কার্যত মনে করা হচ্ছে কোথাও না কোথাও গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা হয়তো এফেক্টেড হতে পারে। এবং যে ছবি এই মুহূর্তে দেখছেন, প্রচুর দূর দূরান্ত থেকে রোগীরা তারা আসেন চিকিৎসা করানোর জন্য, আউটডোরে তারা এসে ভিড় জমান, এমার্জেন্সি সার্ভিসের জন্য বহু মানুষজন তারা আসেন। তবে এই কর্মবিরতিতে কতটা এফেক্ট করতে পারে, এনআরএস হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছে। আমি একটু সরাসরি ওয়েন্দ্রিলা তোমার থেকে জানবার চেষ্টা করবো এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে। দেখো তনয়, যে আরজি করার ঘটনা এবং তারই প্রতিবাদে আজকে সকাল থেকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রভাব পড়েছে। এবং প্রভাবটা কেমন, তোমার একটা ছবিটা দেখাই। সকাল থেকে কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসছে রোগীর পরিবার, তারা অপেক্ষা করছিল। এই মুহূর্তে কিন্তু বহির্বিভাগ খুলে দেওয়া হয়েছে। বহির্বিভাগে চিকিৎসকরা দেখবেন, তবে কোনো জুনিয়র ডাক্তার কিংবা ইন্টার্ন তারা কিন্তু থাকবেন না, এমনটা কিন্তু স্পষ্ট জানানো হয়ে গিয়েছে। এবং সেই জায়গা থেকে বুঝতেই পারছো, যারা আসছেন দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য, আজকে কিন্তু তাদের চিকিৎসা দেখাতে গেলে বা চিকিৎসকদের দেখাতে গেলে তাদের ক্ষেত্রে একটু চাপ পড়তে পারে। তার কারণ যারা জুনিয়র ডাক্তার থাকেন তারা কিন্তু আজকে থাকছেন না। মূলত আরজি করের এই ঘটনার প্রতিবাদেই তারা কিন্তু স্ট্রাইক করছে, তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে। এবং তারা কিন্তু বলছে, গতকাল থেকে আমরা দেখেছিলাম আরজি করের যে 1 নম্বর গেট এবং সেখানে যে এমার্জেন্সি বিভাগ রয়েছে, সেই বিভাগের সামনেই গতকাল থেকে তারা কিন্তু স্ট্রাইক করেছিল, অবস্থান বিক্ষোভে বসেছিল। সেখান থেকেই বারবার প্রতিবাদে গর্জে উঠেছিলেন তারা এবং বলা হয়েছিল যে এই আরজি করের ঘটনা যারা আসলে দোষী তাদেরকে ধরতে হবে। শুধুমাত্র একজন নয়, এই ঘটনা আরো অনেকে জড়িত রয়েছে, কার্যত তাদেরকে ধরে শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, এমনটা দাবি করা হয়েছিল। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে এনআরএস এর ছবিটা একটু দেখাই। আরজিকর ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন। তারা বলেছেন তারা কোনো রকম কোনো পেশেন্ট দেখবেন না, তারা এই হাসপাতালে আসা শুধুমাত্র তারা আসবেন এবং তারা বসে থাকবেন, কোনো রকম কোনো রোগীর পরিবারকে দেখবেন। আমি ছবিটা একটু দেখাই। সকাল থেকে বেশ হঠাৎ জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্ট করে বলেছেন কর্মবিরতির ডাক দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত দোষী কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। আপাতত ধন্যবাদ জানাই ওয়েন্দ্রিলা তোমায়।